হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাদাজিৎ। আজকে আলোচনা করব যে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব আইন 1955। আর তাও জানবো যে কোনো ব্যক্তি কিভাবে ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারবে এই আইনের দ্বারা, এবং কিভাবে কোনো ব্যক্তি এই আইনের দ্বারা আর কি তার নাগরিকত্ব চলে যাবে বা বর্জিত হয়ে যাবে। দেখো এখন যে এই ভারতীয় নাগরিকত্ব আইন 1955 এখানে টোটাল 5টি উপায়ে কিন্তু কোনো ব্যক্তি কী করতে পারে যে ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারে। আর সেই 5টি উপায় এই যে, প্রথম হচ্ছে জন্মসূত্রে বাই বার্থ, তারপরে হচ্ছে উত্তরাধিকার সূত্রে বা বাই ডিসেন্ট, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশনের মাধ্যমে বাই রেজিস্ট্রেশন, আর দেশীয়করণের মাধ্যমে বাই ন্যাশনালাইজেশন, আর হচ্ছে ভূখণ্ড অধিগ্রহণ দ্বারা অর্থাৎ বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি। তাহলে এই 5টি উপায়ে আমি এক এক করে আলোচনা করব, ঠিক আছে। আর এই ভারতীয় নাগরিকত্ব আইন 1955-তে 3টি উপায়ে কি করা যায় যে ভারতীয় নাগরিকত্ব বর্জন হতে পারে বা ভারতীয় নাগরিকত্ব কোনো ব্যক্তির তার কাছ থেকে চলে যেতে পারে। 3টি উপায়ে, সেই 3টি উপায় হচ্ছে একটা ত্যাগ করা, একটা পরিসমাপ্ত করা, আর একটা হচ্ছে বঞ্চিত করা। তাহলে এখন আলোচনা করব এক এক করে, প্রত্যেকটি একটি করে আলোচনা করব যে কিভাবে এই পাঁচটি উপায়ে কোনো ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারে, এবং সবার শেষে আলোচনা করব যে এই 3টি উপায়ে কিভাবে কোনো ব্যক্তির নাগরিকত্ব তার কাছ থেকে বর্জন হয়ে যেতে পারে বা কোনো ব্যক্তির কাছ থেকে নাগরিকত্ব চলে যেতে পারে। এখন দেখো যে 5টি উপায়ে ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যায়, তার মধ্যে হচ্ছে একটা জন্মসূত্রে অর্থাৎ বাই বার্থ। কোনো ব্যক্তি যদি ভারতে জন্মগ্রহণ করে তাহলে কিভাবে তিনি ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারে। তাহলে এখন দেখো যে জন্মসূত্রে বা বাই বার্থ, জন্মসূত্রে কোনো ব্যক্তি কিভাবে ভারতের নাগরিক হতে পারবে। তাহলে এখানে বলা হয়েছে যে 26শে জানুয়ারি 1950 সাল থেকে 1 জুলাই 1987 সালের মধ্যে যে কেউ, ঠিক আছে, যে কেউ যদি ভারতে জন্মগ্রহণ করে তাহলে তিনি কি হবেন যে ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবেন। যে ধরো পাকিস্তান থেকে কোনো ব্যক্তি এসে পড়লো, তাহলে সেই পাকিস্তান থেকে কোনো ব্যক্তি ধরো এখানে ভারতে এসে পড়ে, তখন যদি ভারতে কারো জন্ম হয় তাহলে সে কি হয়ে যাবে যে ভারতের নাগরিকত্ব লাভ করে ফেলবে। বা ইংল্যান্ড থেকে কোনো ব্যক্তি এলো ভারতে ঘুরতে, কি হয়ে গেল যে প্রেগনেন্ট ছিল, যে ভারতে এসে কি হয়ে গেল জন্ম হয়ে গেল কোনো একটা শিশুর, তাহলে তিনিও কি হয়ে যাবে যে ভারতের কি হবে নাগরিক হয়ে যাবে। তাহলে তারপরে কি হয় যে একটা সংশোধনী করা হয়, এই আইনের মধ্যে একটা সংশোধনী করা হয় 1986 সালের সংশোধনী। এটাতে বলা হয় যে 1 জুলাই 1987 থেকে, ঠিক আছে, 1 জুলাই 1987 থেকে 3 ডিসেম্বর 2003, তার মধ্যে যেই সকল ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করবে তার পিতা বা মাতা যে কোনো একজন কি হতে হবে ভারতের নাগরিক হতে হবে, তাহলেই কিন্তু তিনি ভারতের নাগরিকত্ব পাবেন, ঠিক আছে। তারপরে এইটাতে আবার সংশোধনী হয়, সেটা হচ্ছে 2003-এ আবার সংশোধনী হয়। তাহলে 3 ডিসেম্বর 2003 থেকে তারপর থেকে বলা হয় যে পিতা মাতা বৈধ নাগরিক হবে। অর্থাৎ অবৈধভাবে ধরো কোনো পিতা বা মাতা আর কি কোনো ডকুমেন্ট বানালো, সেগুলো ফার্জি ডকুমেন্ট আর কি, আসল নয়, ডুপ্লিকেট ডকুমেন্ট বানিয়ে দেখিয়ে দিল যে আমরা ভারতের নাগরিক, তাহলে কি হবে, তাহলে কিন্তু নাগরিকত্ব থাকবে না কোনো ব্যক্তির। তাহলে এটাই বলা হয়েছে যে 2003 সালে যে পিতা মাতা বৈধ নাগরিক হতে হবে। তাহলে জন্মসূত্রে কিভাবে নাগরিকত্ব অর্জন করা যায় বোঝা গেল। আমি আবার বলছি যে 26শে জানুয়ারি 1950 সাল থেকে 1 জুলাই 1948 সালের মধ্যে যে কেউ যদি ভারতে জন্মগ্রহণ করে তাহলে তিনি ভারতের নাগরিক হয়ে যাবেন। তারপরে বুঝতে পারে যে কেউ যদি হয়ে যায় তাহলে তো একটা প্রবলেম হয়ে যাবে। তারপরে একটা সংশোধনী করা হয় 1986 সালে, যে বলা হয় না, তাদের কি করতে হবে, তাদের পিতা বা মাতাকে যে কোনো একজনকে ভারতের নাগরিক হতে হবে। তারপরে দেখা যায় না যে আরও একটা সংশোধনী করে যে না, শুধু পিতা মাতা হলে চলবে না, কিন্তু তাদেরকে বৈধ পিতা মাতা হতে হবে, অর্থাৎ ডুপ্লিকেট নয়। কোনো ডুপ্লিকেট কাগজপত্র দেখিয়ে দিল যে পিতা মাতা, তাহলে হবে না, বৈধ নাগরিক হতে হবে, তাহলেই তার কি ছেলে মেয়ে তারা আর কি ভারতের নাগরিকত্ব লাভ করতে পারবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল জন্মসূত্রে। তাহলে এখন দেখবো যে উত্তরাধিকার সূত্রে বা বাই ডিসেন্ট এর মাধ্যমে কিভাবে কোনো ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারে। তাহলে এখানে বলা হয়েছে যে 26শে জানুয়ারি 1950 অর্থাৎ ভারতের সংবিধান যেদিন কার্যকর হয় তারপর থেকে 10 ডিসেম্বর 1992 পর্যন্ত কি ছিল যে কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রে অর্থাৎ আর কি বংশানুক্রমিকভাবে, অর্থাৎ তার পিতামাতা যদি ভারতের নাগরিক হয়ে থাকে তাহলে কি হতে পারে যে তিনি কোনো ব্যক্তি কী করতে পারেন ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারেন। কিন্তু সেখানে পিতামাতার কথা ছিল না, শুধু পিতার কথা উল্লেখ ছিল যে কোনো ব্যক্তির যদি পিতা ভারতের হয়, ভারতীয় নাগরিক হয়, তাহলেই কি হতে পারে
তিনি কি হতে পারেন, যে ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারেন। তারপরে 1992 সালে কি হয়, যে একটা সংশোধন করা হয় এখানটায়, যে এখানের মধ্যে কি হয়, যে জেন্ডারের মধ্যে কি ডিসক্রিমিনেশন করা হচ্ছে মেল ফিমেলের মধ্যে, ঠিক আছে। এর জন্য পিতা, তার বদলে এখানে পিতা মাতা দুটোই করে দেওয়া হয়, যে পিতা হলেও চলবে বা মাতা হলেও চলবে, যে কোনো একজন যদি ভারতের নাগরিক হয়ে থাকে বা ভারতে জন্ম হয়ে থাকে তার, তাহলে তিনি কি হতে পারেন, যে ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারেন। এটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে। আমরা সবাই কি, আমরা সবাই হচ্ছে বংশানুক্রমিক, অর্থাৎ আমাদের পিতামাতা ভারতের নাগরিক, তাই সেই হিসাবে আমরাও ভারতের নাগরিক। তাহলে উত্তরাধিকার সূত্রে আমরা বেশিরভাগই মানুষই ভারতের নাগরিক হয়েছি। এখন দেখো যে রেজিস্ট্রেশনের মাধ্যমে কিভাবে কোনো ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারে। যে এখানে বলা হয়েছে যে 7 বছর ভারতে বসবাস, অর্থাৎ কোনো ব্যক্তি ধরো অন্য দেশ থেকে ভারতে এসেছে এবং সেই ব্যক্তি ভারতে কোনো কাজের আর কি কাজের জন্য এসেছে, তাহলে সেই ব্যক্তি যদি ভারতে 7 বছর বসবাস করে, ঠিক আছে, তাহলে 7 বছর বসবাস করার পরে তারপরে একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে সেই ব্যক্তি ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারে। অথবা যে কোনো ব্যক্তি যদি ভারতীয় নাগরিকের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ থাকে, ধরো বাইরের থেকে কোনো ব্যক্তি আসলো, সেটা নারী হতে পারে পুরুষ হতে পারে, যদি ভারতীয় কোনো নাগরিকের সঙ্গে বিবাহ করে নেয়, তারপরেও কিন্তু কি করতে হবে, যে 7 বছর কিন্তু বিবাহ করে ভারতে থাকতে হবে, তারপরে কি করতে হবে, যে একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জনের উপায়। এখন দেখো যে কোনো ব্যক্তি দেশীয়করণের মাধ্যমে, অর্থাৎ বাই ন্যাচারালাইজেশন বা দেশীয়করণের মাধ্যমে কীভাবে আর কি ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারে। তাহলে এই মাধ্যমে যদি কোনো ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে চায়, তাহলে অষ্টম তপশিলের, ভারতের যে অষ্টম তপশিল আছে, অর্থাৎ ভারতের সংবিধানে টোটাল 12টি কিন্তু স্কেডিউলস অর্থাৎ তপশিল আছে, আমি আলোচনা করেছি, আই বটনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যে 12টি তপশিলি তার সম্পর্কে আলোচনা করেছি, তোমরা দেখতে পারো। তাহলে তার মধ্যে যে অষ্টম তপশিল অর্থাৎ 8 নম্বর যে স্কেডিউলস, সেখানের মধ্যে কিন্তু 22টি ভাষা সম্পর্কে, অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আমাদের ভারতের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 22টি আছে তার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে সেই 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে, অর্থাৎ 22টি ভাষার মধ্যে অন্তত একটি ভাষা জানতে হবে। তাহলে দেশীয়করণের মাধ্যমে বা বাই ন্যাচারালাইজেশনের মাধ্যমে যদি কোনো ভারতীয় আর কি কোনো ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে চায়, তাহলে তাকে একটি ভাষা জানতেই হবে এই অষ্টম তপশিলি থেকে। আর সেই ব্যক্তির কলা বা বিজ্ঞানে কোনো কৃতিত্ব থাকতে হবে, আর 12 বছর ধরে ভারতে বসবাস করেন, আর 12 বছর যদি ভারতে বসবাস করেন তাহলে কিন্তু আর কি নাগরিকত্ব অর্জন করতে পারে। এটা হচ্ছে দেশীয়করণের মাধ্যমে নাগরিকত্ব অর্জনের উপায়। তাহলে এখন দেখব 5 নম্বর, অর্থাৎ লাস্ট যে উপায়ের দ্বারা কোনো ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারে, সেটা হচ্ছে ভূখণ্ড অধিগ্রহণ দ্বারা, অর্থাৎ বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি। তাহলে এখানে বলা হয়েছে যে যদি কোনো বিদেশি ভূখণ্ড ভারতের অংশ হয়, যেমন হয়েছিল সিকিম, তারপরে পুডুচেরি যেটা বর্তমানে আছে, সেটা কিন্তু ভারতে পরে যোগদান করে, তাহলে তবে ভারত সরকার নির্দিষ্ট করে দেবেন কোন ব্যক্তি ভারতের নাগরিক হবেন। তাহলে যদি কোনো বাইরের কোনো অংশ, কোনো বিদেশি দেশের যদি কোনো একটা অংশ, বিদেশি ভূখণ্ড যদি আমাদের ভারতে সংযুক্ত হয়, তারপরে ভারত সরকার ঠিক করে দেবে যে সেই ভূখণ্ডের মধ্যে যে মানুষ বসবাস করে তাদের মধ্যে কারা কারা ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারে। তাহলে এটা হয়ে গেল ভূখণ্ড অধিগ্রহণ দ্বারা ভারতীয় নাগরিকত্ব অর্জনের আরেকটি উপায়। তাহলে এই 5টি উপায় যে আলোচনা করলাম, এটা তোমরা ভালো মতো বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে এখন আলোচনা করব যে 3টি উপায়ে কোনো ব্যক্তির নাগরিকত্ব চলে যেতে পারে, অর্থাৎ কোনো ব্যক্তির নাগরিকত্ব বর্জন হয়। দেখো এখন জানবো যে ভারতীয় নাগরিকত্ব আইন 1955-তে, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এ কোন 3টি পদ্ধতির দ্বারা বা কোন 3টি উপায়ের দ্বারা ভারতীয় নাগরিকত্ব বর্জিত হয় আর কি, ঠিক আছে, বা চলে যায়। সেই 3টি উপায় হচ্ছে, একটি হচ্ছে ত্যাগ করা অর্থাৎ রিনিউন্সিয়েশন, আরেকটা হচ্ছে পরিসমাপ্তি করা অর্থাৎ বাই টার্মিনেশন, আরেকটা হচ্ছে বঞ্চিত করা অর্থাৎ বাই ডেপ্রিভিয়েশন। তাহলে ত্যাগ করা, কোনো ব্যক্তির নাগরিকত্ব, কোনো ভারতীয় ব্যক্তির যার নাগরিকত্ব আছে, এখন কিন্তু ত্যাগ করা বলতে এখন ভারতের নাগরিকত্ব কোনো ব্যক্তির আছে, ধরে নিলাম কোনো ব্যক্তি ভারতের নাগরিক হয়ে গেছে, এখন তার নাগরিকত্ব কিভাবে যেতে পারে সেটা 1955 সালের এই ভারতীয় নাগরিকত্ব আইনে কি বলেছে। সেখানে বলা হয়েছে যে ত্যাগ করা, যে ভারতের নাগরিকত্ব ত্যাগ, কোনো ব্যক্তি যদি নিজের ইচ্ছাতেই যদি ভারতের নাগরিকত্ব ত্যাগ করে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে, তাহলে তো এইভাবে কিন্তু ভারতের নাগরিকত্ব ত্যাগ হতে পারে আর কি, বর্জিত হতে পারে। আরেকটা হচ্ছে
পরিসমাপ্তি করা বা এখানে টার্মিনেশন, অর্থাৎ অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ। কোনো ব্যক্তি যদি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে ফেলে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই ভারতের নাগরিকত্ব আর থাকছে না, ভারতের নাগরিকত্ব সেই ব্যক্তির কাছ থেকে চলে যাচ্ছে। তাহলে এইভাবেও বর্জিত হচ্ছে। আরেকটা হচ্ছে বঞ্চিত করা, অর্থাৎ বাই ডেপ্রিভিয়েশন। তাহলে এখানে বিশ্বাসঘাতকতা বা প্রতারণা। ধরো কোনো ব্যক্তি ভারতের ভারতের নাগরিক ছিল, কিন্তু ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। ধরো ভারতের যে শত্রু দেশ, সেই দেশের সঙ্গে ভারতের অনেক ইনফরমেশন সেটা লিক করে দিল, তাহলে এটা কি হলো, আর কি দেশদ্রোহী। তাহলে সে তার জন্য এই বিশ্বাসঘাতকতা আর প্রতারণার জন্য বা ভারত সরকারের সম্পর্কে এমন বাজে বাজে কথা ছড়াচ্ছে যার দ্বারা কি হবে, দেশের খারাপ হতে পারে। এর জন্য বিশ্বাসঘাতকতা ও প্রতারণার জন্য কি করতে পারে, ভারত সরকার এই যেই ব্যক্তি এই বিশ্বাসঘাতকতা আর প্রতারণা করবে তার যে নাগরিকতা তা কিন্তু আর কি বর্জন করতে পারে বা তার নাগরিকতা ছিনিয়ে নিতে পারে। তারপরে হচ্ছে যে 7 বছর বিদেশে বসবাস। আর যদি 7 বছর কোনো ব্যক্তি বিদেশে থাকে, ভারতের নাগরিকত্ব নিয়ে সে বিদেশে বসে আছে, তাহলেও কিন্তু ভারতের নাগরিকত্ব আর থাকছে না তার কাছে। তাহলে এটা হচ্ছে বঞ্চিতকরণ। একটা হচ্ছে বিশ্বাসঘাতকতা আর প্রতারণার দ্বারা, আর হচ্ছে 7 বছর যদি বিদেশে থাকে তার দ্বারাও আর কি নাগরিকত্ব থাকবে না। তাহলে এই 3টি উপায়ে কিন্তু কী করা যায়, যে কোনো ব্যক্তির নাগরিকত্ব চলে যেতে পারে এই 1955 সালের এই আইনের দ্বারা। বোঝা গেল?